সামনে একটা সিবিআর, হাতে হচ্ছে সেটার চাবি। অ্যান্ড এটা জীবন ভাইয়ের সিবিআর, আমরা তো সবাই চিনি। 2021 থেকে এই সিবিআর এর মডেলটা হচ্ছে বাংলাদেশে ঢুকছে, 21-এর মডেলই বলা হয়। এরপরে জাস্ট কালার চেঞ্জ হয়েছে, স্টিকার চেঞ্জ হয়েছে, এই পার্থক্য, এছাড়া আর তেমন কোনো পার্থক্য নাই এখন পর্যন্ত। 2025 পর্যন্ত যেগুলো বের হয়েছে, অল্প কিছু বাইক নিয়ে আমরা রওনা হইতেছি, কারণ বাকিরা আসে নাই এখনো পর্যন্ত, আসতে মনে হয় সময় লাগবে। সময় মোটামুটি অনেক হয়ে গেছে, ঘড়ি যদি বের করি তাহলে সময় হলো 6টা 8। সূর্য মনে হয় না আর খুব বেশিক্ষণ থাকবে, এই জন্য আমরা সামনের দিকে রওনা হইতেছি। এই পর্যন্ত আসছিলাম হচ্ছে MT-15 নিয়ে, ওইটার ভিডিও অলরেডি শ্যুট ডান। অ্যান্ড এবার হচ্ছে আমরা একটু স্পোর্টস বাইক চালাবো এই রোডে, কারণ এরকম রাস্তায় স্পোর্টস বাইক নিয়ে একটা অন্যরকম ফিল কাজ করে। অ্যারোডাইনামিক হওয়াতে বাতাস সেই কাটে, অ্যান্ড সে একটা মজার রাইড করবো বলেই আমার মনে হইতেছে। ফুটপ্যাকগুলো উঠায় দিই, এগুলা নামায় রেখে কী হবে, যেহেতু একাই চালাবো। হ্যাঁ চলেন, অনেক দিন পর আজকে এক্সপ্রেসওয়েতে মানে মাওয়া রোডে, অ্যান্ড অনেক দিন পর আজকে স্পোর্টস বাইকে, অ্যান্ড অনেক দিন পর আজকে রাইডিং মুড অন, মানে ভাবতেই ভাল লাগতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জীবন ভাইয়ের আমার হাইট অলমোস্ট সেম, এই কারণে ওনার আমার লুকিং গ্লাসের অ্যাডজাস্টমেন্টও অলমোস্ট সেম, অল্প একটু এদিক সেদিক ছিল। চলেন তাহলে হালকা পাতলা একটু রাইড করি, অ্যান্ড রাইড ভিডিও শেয়ার করি আপনাদের সাথে, কারণ এরকম বড় রাস্তায় রাইড আমি নিজেই অনেক দিন করি না, আপনাদের সাথে শেয়ার কি করব বলেন। এই তুমি একটু ঠিক হও, তুমি একটু নিচে দেখাইতেছো বেশি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। DOHC বাইক, ওরে স্ট্যাবিলিটি অন্যরকম। এতক্ষণ কমিউটারে আসছি, কমিউটার না আসলে নেকেড স্পোর্টস বাইকে আসছি, ওটার মধ্যে ফিল ছিল এক, অ্যান্ড এটার মধ্যে ফিল টোটালি আরেক। স্পোর্টস যে আসলে স্পোর্টসই, মানে ফেয়ার্ড বাইক যে আসলে ফেয়ার্ড বাইকই। এত সুন্দর বাতাসের সাথে একটা মানে ধরে রাখার যে ব্যাপারটা ভাই, এইটা প্রশংসনীয়। আমি সবসময় বলি না যে একটা স্পোর্টস বাইক, এটা আসলে একটা বাইকারের থাকা উচিত, প্যাশনেট বাইকার যারা। স্পোর্টস বাইকের ফিল কখনো আপনাকে কমিউটার বা নেকেড স্পোর্টস বাইক দিতে পারবে না। অ্যান্ড এটা চালায় ওটা আরেকবার মনে হইতেছে। তবে সিভিআরের একটা প্রবলেম আছে, আমি সিভিআর নিয়ে যদিও লং রাইড করছি এর আগে, আমি তখন প্রবলেমটা এত ফেস করি নাই, কারণ ওইটা ছিল হচ্ছে ঢাকা টু শ্রীমঙ্গল রাইড। অ্যান্ড ঢাকা টু শ্রীমঙ্গল রাইডের যে ব্যাপারটা, ওই রাইডে অতটা টানা যায় না, অ্যান্ড অতটা বাতাসও লাগে না। অ্যান্ড অনেক গাড়ি ঘোড়া থাকাতে, গাড়ি ঘোড়ার কারণে একটা অন্যরকম ব্যাপার কাজ করে, বাতাসে আপনাকে টেনে নিয়ে যায় গাড়ি ঘোড়ার সাথে। আর এইখানে যেটা বুঝতেছি, যেটার উইন্ডশিল্ডটা ছোট হওয়ার কারণে আমার উপরে বাতাস অনেক লাগতেছে, MT-15-এর মতোই আমাকে বাতাস হিট করতেছে, যে ব্যাপারটা R15 আর একটু কম পাওয়া যায়। ওটার উইন্ডশিল্ডটা একটু বড় হওয়াতে ওটার ভেতরে ঢুকে যাওয়া যায়, অ্যান্ড বাতাস লাগে না। আর এটাতে আমার এই দুই হাতের মানে এই আর্মে অ্যান্ড হেলমেটেও প্রচুর বাতাস লাগতেছে, বোঝাই যায়। তবে স্ট্যাবিলিটি আছে। আর একটু স্পিড তুলি, 6 নম্বর গিয়ারে যেহেতু আছে, দেখেন 100 আপ হয়ে গেছে, অ্যান্ড দেন একটু লিন হয়ে যাই। ওরে ভাই, সেই 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 ফিল, সেই ফিল। 125-26 হিট করে গেছে ভাই। অনেক দিন পর বাইক এরকম স্পিড তুললাম। শহরে বাইক চালানোর কারণে তো আসলে 100 উঠাটাই অনেক বেশি কঠিন হয়ে যায়। 90-95 পর্যন্ত তুলেই সাথে সাথে দেখা যায় 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে, এতও না, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আসলে স্পিড নামায় ফেলতে হয়। বাট এই সমস্ত রাস্তায় তো সেই টানা যায়, মানে স্পিডটা তখন ফান মনে হয়। সেই ভাই, স্পোর্টস বাইকের ফিল একটু আলাদাই, একদম আলাদা। এটা যে স্টেবল, মানে সোজা ধরে রাখতেছে, এটা ফাঁকা লাগে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, এটা স্বীকার করাই লাগবো। জীবন ভাই যেটা বলতেছে যে নেকেড বাইকে হচ্ছে কি সামনে ফাঁকা, তো কিরকম যেন একটু ফাঁকা ফাঁকা লাগে ব্যাপারটা। অ্যান্ড স্পোর্টস বাইক, এটার ফিলটা আসলে আলাদা, স্পোর্টস বাইকের সাথে অন্য কোনো বাইকের তুলনা হয় না। আপনি যদি রাইড, মানে যদি আপনি শুধুমাত্র রাইড করতে চান, রাইডটাকে এনজয় করতে চান, সেই ক্ষেত্রে স্পোর্টস বাইক। অ্যান্ড লাইফের কাজ টাজ যখন আপনি করবেন সব কিছু, তখন আবার স্পোর্টস বাইকে আসলে সব কিছু সম্ভব না, এটাও মাথায় রাখতে হবে। আসলে এক এক বাইক এক একটা পারপাস সার্ভ করার জন্য বানানো হয়েছে। স্পোর্টস বাইক নিয়ে যেমন সব কিছু হবে না, ওরকম কমিউটার বাইকের সার্ভিস আবার স্পোর্টস বাইক আপনাকে দিতে পারবে না। স্পোর্টস বাইকেরও অনেক 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 বাইন্ডিংস আছে,
মানে একটা জায়গায় এটা ভালো স্পোর্টসের জন্য, ফানের জন্য, রাইডের জন্য, বাট এছাড়া অন্যান্য যে সুবিধাগুলো আপনাকে অন্যান্য বাইক দিতে পারবে ওইগুলো অবশ্যই স্পোর্টস বাইক আপনাকে দিতে পারবে না। তবে যাই হোক, সুন্দর একটা আবহাওয়া আজকে, ঠান্ডা ঠান্ডা একটা নদীর বাতাসের ফিল আছে, সূর্য মোটামুটি ডুবতেছে, রাস্তাঘাটে গাড়ির পরিমাণ কম, এই মিডলের রাস্তাতে কোনো রিক্সা বা কোনো কিছু নাই। আর আজকে আমি কোনো কিছু উল্টাও আসতে দেখি নাই এই বড় রাস্তাটা দিয়ে। যত জ্যাম জটলা, যত রিক্সার ঝামেলা সব হচ্ছে ওই যে ওই পাশের নিচের রাস্তাগুলাতে, আর উপরের রাস্তাটা যথেষ্ট পরিমাণ ফ্রি রাখা হয়েছে, এই ব্যাপারটা ভালো করছে। অ্যান্ড যেটা দেখলাম যে প্রচুর বাস চলে, এই ব্যাপারটা একটু ঝামেলা। তবে এই রোডে স্পিড গানের যে ব্যাপারটা অ্যাড করা হয়েছে, এইটা রাস্তার নিয়ম কানুন অনেকটাই ঠিক করে ফেলছে। আমি এখানে এসে যেটা দেখলাম যে বাসগুলো অনেক স্লো চলতেছে। অ্যান্ড এটা স্লো চলার পিছনে কারণ কি জানেন? কারণ ওরা জানে যে কোন জায়গায় স্পিড গান আছে। আমার যেটা মনে হয় যে আশপাশে এইদিকেই কোথাও স্পিড গানের ব্যাপার আছে, অ্যান্ড এই কারণে হচ্ছে এই বাসগুলা এরকম স্লো করে ফেলছে যাতে স্পিড গানে তারা না আটকায়। কিন্তু জীবন ভাই যে টানটা দিচ্ছে, উনি তো এই রোড সম্পর্কে রেগুলার জানে না, মানে কোন জায়গায় কি বসে না বসে। উনি যে কোনো টাইমে যে ধরা খাবে এটা আমি বুঝতেছি, বাট যেহেতু বাস এখানে টানতেছে না, সেহেতু এখানে আমাদের টানাটা একদমই উচিত হবে না। কারণ বাস জানে কিভাবে চালাইতে হবে এবং কোন জায়গায় গিয়ে কোন চুরিটা করতে হবে। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা রেল স্টেশন আছে, আমরা চাইলে কিন্তু ওই রেল স্টেশনে যাইতে পারি। যদি আজকে যাওয়ার মতো অবস্থা করতে পারি, তাহলে আজকে আমরা এই মাওয়ার রেল স্টেশন দেখবো, সেটা যাওয়ার টাইমে হোক বা আসার টাইমে হোক। ওই যে ওই পাশে স্পিড গান বসছে, হ্যাঁ ওই যে স্পিড গান দেখাই যেতেছে, আজকে ওই পাশে বসছে। মানে বোঝা গেছে বাস এত স্লো কেন চলছে, এবার বুঝছেন? মানে এই জায়গাটা হচ্ছে স্পিড গানের স্পট, অ্যান্ড আজকে ওই পাশে বসছে, কালকে হয়তো এই পাশে বসবে, বা এখন ওই পাশে বসছে, একটু পরে বা একটু আগে হয়তো এই পাশের ব্যাপারও ছিল বা হবে, এরকমটা হইতে পারে। জায়গাটা কোন জায়গা আপনাদেরকে বলতে পারলে ভালো হইতো। এখানে একটা নাভানার বড় সাইনবোর্ড আছে দেখা যেতেছে, ভেতরে একটা সুন্দর রাস্তা ঢুকে গেছে, কিন্তু এক্স্যাক্ট আমি বলতে পারতেছি না যে জায়গাটা কোন জায়গা। তাহলে নতুন ধারা নামে কোনো একটা কিছু আছে, নিচে একটা সুন্দর মসজিদও আছে সাউথ ঢাকা লেখা, নাভানার প্রজেক্ট। বাট এখানে বোঝার কোনো উপায় নাই যে কোন জায়গাটা কি। আর এই জায়গাটার মধ্যে গ্রামের ভাইবটা দিতেছে, মানে ঢাকার বাইরের যে ভাইবটা, সেই ভাইবটা এখানে ফুল ফিলই আছে। এর আগের যে জায়গাগুলো দিয়ে আসছি ঢাকা একটা ভাব ছিল, কিন্তু এই পাশে দেখেন দুই পাশে সবুজ শ্যামল, আর একটা অন্যরকম একটা গ্রাম্য পরিবেশ, একটা ফ্রেশ বাতাসের একটা ব্যাপার এখানে আছে। তবে হ্যাঁ, এবার একটু টানা যায়, কারণ হচ্ছে আমরা অলরেডি একটা স্পিড গান ক্রস করে ফেলছি, আর মনে হয় না এই পারে আর স্পিড গান থাকবে। আবার থাকবে হচ্ছে পদ্মা ব্রিজের ওই পারে, যেখানে আমরা আজকে আর যাচ্ছি না। তবে একটা জিনিস দেখেন, আমার বাইক 110 পার হয়ে 12-14 এইভাবে আগাইতেছে, অ্যান্ড স্ট্যাবিলিটি দেখেন, আমি কোনো লিন হই নাই, কিছুই হই নাই। অ্যান্ড 120-21 আপ ডাউন করতেছে। আমি যদি লিন হই, আমি ফুল থ্রটল দেওয়া, লিন হইলে স্পিড কিন্তু 3-4-5 বেড়ে যেতেছে, 28 পর্যন্ত চলে যেতেছে, অ্যান্ড 30-এ গিয়েও হিট করতেছে। এই হলো অবস্থা। আসলে বাতাস কেটে চলার ব্যাপার তো, আপনি যখনই বাতাস কাটার জন্য গুজো হবেন, তখনই বাইকের স্পিড দেখেন প্রায় 9-10 পর্যন্ত কিলোমিটার পার আওয়ার বেড়ে গেছিল। জীবন ভাইকে একটা অফার দিই, দেখি উনি রাজি হয় কিনা। হয়তো যদি রাজি হয়ে যায় তাহলে হচ্ছে কাজটা হয়ে যাবে, দেখি। এই জীবন ভাই, এই ভাই, এখানে একটা রেল স্টেশন আছে, কিন্তু এইখানে একটা রেল স্টেশন আছে সামনে, যাবেন নাকি? যদি বাইক রাখা যায় তাহলে ঢুকবো নে। মাওয়াতে যে রেল স্টেশনটা হয়েছে এটা এখনো পর্যন্ত আমাদের দেখা হয় নাই। যদি বাইক রাখার কোনো বন্দোবস্ত হয় সাইডে, তাহলে মোটামুটি আমরা ওই রেল স্টেশনটা আজকে যাব, এরকমটা আমার পার্সোনাল মতামত। অ্যান্ড এটার সাথে জীবন ভাইয়ের মতামত এক হয়েছে। এখন যদি বাকিদের মতামত এক হয়ে যায়, তাহলে আমাদের আজকে মাওয়া রেল স্টেশনটা দেখা হবে। কেউয়া খালি কিছু একটা লেখা ছিল, পড়তে পারি নাই। তবে ভালো লাগতেছে, মানে এতদিন পর মাওয়া রোড আর এতদিন পর স্পোর্টস বাইক, সব কিছু মিলে এটাতে বলে সোনায় সোহাগা টাইপের একটা ফিল। অনেক মজা লাগতেছে। ওনারা এখানে দাঁড়ায় আছে কেন, দুইজন দুই পাশে, তার মানে পিছনে একটা বড় ব্রিজ থাকা সত্ত্বেও এদিক দিয়ে মানুষ নিচ দিয়ে দৌড়ায় পার হয়। ওনাদের দাঁড়ায় থাকা দেখে বোঝা যেতেছে এটাই একটা রিস্কি সিচুয়েশন দাঁড় করাবে, আর কিছুই না। আর অনেক সুন্দর হয়েছে কিন্তু এখানের ফুলের যে ব্যাপারটা, ডান দিকে দেখে একটু ডানে যাই, তাহলে আপনাদেরকে কাছে থেকে দেখাইতে পারবো। দেখছেন কি সুন্দর 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 ফুল। মাঝখানে এই ফুল গাছগুলো যখন লাগাইছিল তখন আসছিলাম, বাট তখন ফুল ফোটে নাই।
বাট এখন তো পুরো ফুল ফোটার টাইম। এই ধরনের ফুলগুলা ফোটার টাইম। এগুলো হচ্ছে ছোট কৃষ্ণচূড়া, চাইনিজ কৃষ্ণচূড়া, আর কি সুন্দর ফুটে আছে ভাই। লাল, গোলাপি, হলুদ, সাদা, বিভিন্ন কালারের ফুল মামা রোডের সৌন্দর্য আরো বাড়ায় দিছে রে ভাই। তুমুল, মানে পুরা চিলিং ভাই, পুরা চিলিং। 100-র উপরে চালাই দিয়েছি, আমি টোটালি বুঝতে পারি নাই। লুকিং গ্লাসে তুমুল লাগতেছে ওদেরকে, সবগুলা বাইক। আরে ভাই হেডলাইট জ্বালায় যে আসতেছে, তুমুল তুমুল ব্যাপারটা সে লাগতেছে। গ্রুপ রাইডের মজা কিছুটা হইলেও কিন্তু পাইতেছি। জীবন ভেকে থামার পরে জিজ্ঞেস করতে হবে MT-15 নিয়ে ওনার রাইডিং এক্সপিরিয়েন্স কিরকম ছিল। আর আমরা অলরেডি হচ্ছে শ্রীনগর, তার মানে স্পিড গানটা শ্রীনগর থেকে ধরেন 5 কিলো আগেই বসে। এ হচ্ছে শ্রীনগর। এখান থেকে বাম দিকে এদিকে গেলে হালিমের দোকান আছে, আমরা গেছিলাম একবার হালিম খাওয়ার জন্য। আরে সুন্দর একটা বাসাও আছে, এটা কি বাসা না অন্য কিছু কে জানে ভাই। এইদিকে বেশ কিছু প্রজেক্ট হয়েছে এরকম স্বপ্নধারা বা এই ধরনের, এই সমস্ত জায়গায় যারা প্লট রাইখা দিয়েন, এগুলা আগামী 15 থেকে 20 বছর পর ভাই সম্পদ হয়ে দাঁড়াবে। সম্পদ এখনো সম্পদ, যদি এখানে আপনি ওই সেফটিটা নিয়ে থাকতে পারেন, নিজস্ব সেফটি নিজে নিয়ে। কারণ এখানে ডাকাত আসলে কেউ আপনার বাঁচাইতে আসবো না। মানে থাকতে পারলে এখনো পর্যন্ত যে ফ্রেশ হাওয়াটা পাইবেন, যে ফ্রেশ শান্তিটা পাবেন ভাই, এই এলাকায় এখনো ওই শান্তিটা আছে যে শান্তিটা শহরে আর নাই। এখনো এইখানে ধরেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে গেলে আপনি ঠিক করতে পারবেন যে ওইখান থেকে ওইখানে যেতে আমার কতক্ষণ সময় লাগবে। বাট ঢাকায় দেখবেন যে একই জায়গায় আপনি একদিনে যেতেছেন 5 মিনিটে, আরেক দিনে যেতেছেন 2 ঘন্টায়। এই অবস্থা। ও ভালো লাগার আরেক নাম হচ্ছে এই এক্সপ্রেসওয়ে। মনে হইতেছে এই রাস্তাটা যদি কখনো শেষ না হইতো তাহলে অনেক বেশি ভালো হইতো ভাই। রাইডের ভরপুর একটা মজা আজকে নিতেছি। অ্যান্ড সম্ভবত সামনে আমরা রেল স্টেশনটাও দেখতে পাইছি, হয়তো বা এটাই সেই রেল স্টেশন। কিছু লোকজন ভিতরে দেখা যাইতেছে। এই রেল লাইনে উঠে একটা ছবি না তুললে তো আসলে জীবনটাই, মানে জীবনের আসলি মজা নেওয়াই হবে না। কিন্তু এই স্টেশনে যাওয়ার কি কোনো উপায় আছে কিনা? এটা শ্রীনগর রেল স্টেশন। এদিকে যদি বাইক রেখে আমরা ওই পারে যাইতে পারতাম তাহলে ভালো হইতো। বাট ওইখানে একটা ব্রিজ আছে, কিন্তু এই রেলের আওয়াজ, ও না, বাসই রেল স্টেশনের সামনে এসে রেলের আওয়াজ দিতেছে। না, এখানে আসলে ঢুকার রাস্তা ওইভাবে নাই। আমরা যদি ওই পারে থাকতাম তাহলে হয়তো ঢুকতে পারতাম, বাট এই পার থেকে ঢুকার ওরকম কোনো রাস্তা নেই। তার মানে যারা এই স্টেশনে যাবে তাদের এই রোড দিয়ে আসা যাবে না, তারা নিচের রোড দিয়ে এসে দেন ওদিক দিয়ে পার হয়ে যাবে। উপায় নাই। আজকে এইখানে বাস থামতেছে। আচ্ছা, বাস তো এখানে থামবেই, কারণ এখানে যেহেতু বাস স্টপেজ আছে, এই যে বাস স্টপেজ, সেহেতু বাস এখানে থামবে। এই ব্যাপারটাই তো নর্মাল। আর এই স্টেশনে বাস স্ট্যান্ডে রাইখা আমরা যদি ওই পারে যাই তাহলে ব্যাপারটা হবে খুব রিস্কি একটা ব্যাপার। জীবনের আরেকটা মজা নেওয়া বাকি রয়ে গেল, বকেয়া রেখে দিলাম। এরপরে যদি কখনো দিনের বেলা আসি ওই পারে থেমে দেন ওই রেল লাইনে উঠে একটা ছবি তুলবো ইনশাআল্লাহ। পদ্মা সেতু আর মাত্র 8 কিলোমিটার বাকি আছে। আরে ভাঙ্গা 45 কিলোমিটার। মনে হইতেছে ভাঙ্গা যাই, ভাঙ্গা থেকে আসলেই খুলনা যশোর চলে যায়, এরকমটাই মনে হইতেছে আজকে। এই পারে রাইখা যাওয়ার উপায় নাই ভাই, আরেকদিন যাবো নে। এই বাস স্ট্যান্ডগুলোতে আমার কখনোই নামা হয় নাই, এই জন্য আজকে এখানে আমি যেহেতু সবার আগে বাইকটা ঢুকায় দিলাম। অ্যান্ড একটু জঙ্গলেও যাব, আসলে আমাদের একটু জঙ্গলে যাওয়ারও তারা আছে। এত দূর আসলাম, জঙ্গল টঙ্গলে একটু দেখতে হবো না কিভাবে কিরকম সাপটাপ আছে কিনা, নাকি বেজি শিয়াল, রাস্তাটা কতটুকু সেফ। কেমন লাগলো এমটি? হ্যাঁ দেখতে হবো ভাই। এমটি কেমন লাগলো? একদম এই রোডে আসলে স্পোর্টস বাইক মানে জোরে টানলে না আমার সামনে কিছু দেখি না। এই যে মানে বাইকের তো আর ড্যাশবোর্ড দেখা যায় না, সামনে রাস্তা দেখা যায়, বুঝছেন? কেমন যেন মনে হয়, বুঝছেন? আর ওইটাই তো বললে একটা ফিল আয় ভাই। এটার মধ্যে বাইক ফিল, এটা নিজেরও সুপারম্যান লাগে যে আমি উঠতেছি মনে হয়। আল্লাহ, চালাবেন আরো নাকি সিভিয়ারে যাবেন? আচ্ছা, ওকে। এখানে যে বাস স্ট্যান্ডগুলো আছে ওইখান থেকে এখানে বের হওয়ার জন্য হাইটা যে নামবেন, হেঁটে নামার জন্য এই জায়গাগুলো দেওয়া হয়েছে, যাতে কোনো যানবাহন বা কোনো কিছু এদিক থেকে ওই পারে না যেতে পারে। এই জন্য ছোটখাটো বর্ডার দিয়ে দেওয়া হয়েছে। এরিয়া অনেক শান্ত। এদিকে ভেতরে কিছু বাড়ি ঘর আছে এরকমটা মনে হইতেছে। ভেতরের রাস্তাগুলো বেশ নীরব। উপরে যেরকম জোরে জোরে গাড়ি টাড়ি যেতেছে, নিচে উপরে থেকে দেখলে দেখা যায় রিক্সা অনেক কিছু আছে, বাট আসলে নিচের রাস্তাটা বেশ নীরব। সন্ধ্যার পরে বেশ ভয়ঙ্করই হবে রাস্তাটা, এরকমই মনে হইতেছে। আর এই এরিয়াতে বাড়ি ঘর একটু কম, এই জন্য আরো এরকম লাগতেছে। টুকিটাকি লোকাল কিছু বাস যে নিচে চলে না তা না। আমরা কয়টা বাইক, আমরা হচ্ছে 1 2 3 4টা বাইক হচ্ছে এখানে, 4টা এখানে আমরা অলরেডি আইসা দাঁড়াইছি। আর বাকিরাও অলরেডি রওনা হয়েছে। তবে আমার মনে হয় ওনাদের সাথে আমাদের দেখা হইতে হইতে
সূর্যের আলো থাকবে না, অন্ধকার হয়ে যাবে। এই জন্যই আসলে আমরা একটু আগে রওনা হয়েছি যে ভিডিও কন্টেন্টটা শ্যুট করে ফেলি, কারণ অন্ধকার হয়ে গেলে দেখানোর মতো কিছুই থাকে না। যাওয়ার সময় যদি কিছু ভালো পাই হয়তো দেখাইতে পারবো, না হলে দেখাইতে পারবো না। আর সিবিআরের রাইড শেষ, এবার হচ্ছে আমরা আবার MT-15 ফেরত আসবো। দেখি সিবিআরের পরে MT-15 এই রাস্তায় কিরকম কি লাগে। গাড়ির স্পিড দেখেন না, অনেক স্পিডে চলে গাড়ি। 6:36 সময়, চলে আসছি আবার MT-15-এ। বাস স্ট্যান্ডগুলো সুন্দর, বসার সিস্টেমগুলো করছে অদ্ভুতভাবে। মানে আপনি লং টাইম বসে থাকতে পারবেন না, বাট রেস্ট নেওয়ার জন্য হালকা করে একটু হেলান দিয়ে বসতে পারবেন। এই ব্যাপারটা ভালো করছে। আমার কাছে এই ব্যাপারটা খুব মজার লাগছে যে হালকার উপরে এখানে বসা যায়। চল না আমি জিনিসটা আপনাদেরকে দেখাই, একটু কাছে থেকে না দেখাইলে আসলে বোঝা যাবে না। দেখেন এই জিনিসটার উপরে এখানে বসা লাগে, কি একটা অদ্ভুত। ভাই এটা কিন্তু বেঞ্চ, জীবন ভাই, এই বেঞ্চ কিন্তু এটা বসা যায়। আজব টাইপের একটা বেঞ্চ বানায় দিচ্ছে, যে ভাইরা ওইসব আছে এখানে। অনেকক্ষণ ধরে ওনারা আড্ডা দিতেছে, আমরা আসার আগেও ছিল, এখনো পর্যন্ত আছে। চলেন তাহলে নেক্সট রাইড শুরু করি। আর মনে হয় 7 কিলো, মানে 7 কিলো MT-15 নিয়ে এনজয় করতে করতেই যাবো আশা রাখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই এমটির মজা আরেক রকম ভাই, এটা যে লাইট লাগে, মানে এটারে ম্যানুভার করা এত ইজি, যেটা সিভিআরে আবার একটু অন্যরকম। সিভিআর ওর মতো রাস্তার সাথে ধরে রাখে, আর উনি সিভিআরের মতো এটার ব্যালেন্স করে ফেলছিল। ভাই এক এক বাইকের আসলে এক এক ফিল। নেকেড স্পোর্টস বাইকের ফিল এক, আবার স্পোর্টস বাইকের ফিল আরেক। তবে কোনোটাকে আমি খারাপ বলবো না। আর এই একটা এমন রাস্তা, এই রাস্তায় আপনি যদি সাইকেল নিয়ে আসেন ওটাও ভালো লাগবে। সেখানে তো এগুলা তো বাইক, ভালো তো লাগা স্বাভাবিক। আর এদিকে আসার পরে রাস্তায় গাড়ি ঘোড়ার পরিমাণ অনেক কম লাগতেছে, বাস টাস একটু কমই দেখতেছি, আর একটু শীত শীত লাগতেছে, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া লাগতেছে। অ্যান্ড এই দিকের ব্রিজগুলো আবার একটু ওই ফিলটা দিতেছে যে হ্যাঁ আমরা ঢাকার বাইরে আসছি, এই ফিলটা পুরাই দিতেছে। কারণ আশপাশে নিচু জমি অ্যান্ড বর্ষার একটু একটু পানিও আসছে, এটা মজা লাগতেছে। বাট ওই পাশেরগুলো ভালো লাগে নাই ভাই। ব্রিজগুলোর উপরে উঠলে আরও বেশি ভালো লাগে। দুই দিক অনেক ফাঁকা, এত বড় মুক্ত আকাশ তো আমরা ঢাকা শহরে একদমই দেখি না। এখানের এই মুক্ত আকাশ আর নির্মল বাতাস ভাই পুরা চিল। আর এখান থেকে পদ্মা ব্রিজ দেখা যায়, রাতে আরও ক্লিয়ার দেখা যায়, কারণ পদ্মা ব্রিজের যে লাইটগুলো ওইগুলো এই ব্রিজ থেকে একদম ক্লিয়ার দেখা যায়। এটা মনে হয় লাস্ট ব্রিজ কিনা, সম্ভবত এটা লাস্ট ব্রিজ না, এটার পরে মনে হয় আরেকটা ব্রিজ আছে। অ্যান্ড এদিক দিয়ে চিকনে কোন দিক দিয়ে যেন রেল লাইনটা ওই পার থেকে এই পারে চলে আসছে, দেখছেন আমাদেরকে ফাঁকি দিয়ে। আর আমরা দেখতেই পারি না যে এই দিক দিয়ে কোন দিক দিয়ে, নিচ দিক দিয়ে না উপরের দিক দিয়ে রেল লাইন এই পাশে কীভাবে এসে বললো। কোনো একটা ব্রিজের নিচ দিয়ে মনে হয় চলে আসছে, আমরা দেখিই নাই। হয়তো বা এই লাস্টের এই ব্রিজটা রেল লাইন পাস করার জন্যই দেওয়া হয়েছে। আর দেখেন বাস স্ট্যান্ডে কেউ নাই, পুরা ফাঁকা সেই। চলেন আমরা আশা রাখি আলো থাকতে থাকতে এই মাওয়া ঘাট পর্যন্ত চলে যেতে পারবো, এমনটাই মনে হইতেছে। এটা হচ্ছে সমাজপুর আন্ডারপাস আছে এখানে একটা। ও এটাই মেবি আন্ডারপাস নাকি, এত উপরে উঠে গেলাম কেন? অ্যান্ড এখানে মাওয়ার একটা রেল স্টেশন আছে, এটা তো জানতামই না। আচ্ছা পেছনে শ্রীনগরে একটা রেল স্টেশন, এখানে মাওয়ার একটা রেল স্টেশন, এটা ভালো করছে। আর এই স্টেশনে তো চাইলে আমরা উঠতে পারতাম, বাট থাক আজকে আর স্টেশনে উঠবো না। আরেকদিন ড্রোন নিয়ে এসে এই স্টেশনগুলোর শ্যুট নিয়ে যাবো না, এদিক সেদিক চিকনে গোপনে বসে উপরে দিয়ে উড়া টুরা এই স্টেশনের শ্যুটগুলো নিয়ে যাবো। অ্যান্ড ভিডিওটা অ্যাড করলে ভালো লাগবে। একটা ড্রোন কিনবো, আপনারা যারা ড্রোনের এক্সপার্ট একটু বললেন তো, লাইট ওয়েটের মধ্যে রেগুলার ক্যারি করা যাবে এরকম কোন ড্রোনটা আমার জন্য নেওয়াটা বেস্ট হবে। কারণ ড্রোন সম্পর্কে আমার একদমই টোটালি আইডিয়া নাই বলতে গেলে এখন। আর সেই যে মিনি 2 চালাইছি, এরপরে আর কোনো ড্রোন ওইভাবে আমার চালানো হয় নাই। অনেকক্ষণ পরে একটা ট্রাক দেখলাম, আইসেই তো করছি মনে হইতেছে। আমরা আগে মাওয়া আসলে সামনে দিকে ওই দিক দিয়ে হলো ব্রিজের দিকে ঢুকতাম, আর এখন হচ্ছে এই দিক দিয়ে আগেই ঢুকায় দিতেছে। এই রাস্তাগুলো আগে রেডি ছিল না, আর এখানে হচ্ছে ট্রাক মাপ দেওয়ার যে জায়গাটা ওইটার আগেই এখন ঢুকে যেতে হয়। আর এদিক দিয়ে ঢুকে দেন ইজি আমরা এদিক দিয়ে চলে যেতে পারবো একদম। মানে এটা হলো রেল লাইন, আর এখান দিয়ে একদম আপনি চাইলে ব্রিজেও চলে যেতে পারবেন সামনে ডান দিক দিয়ে। আবার যদি সোজা চলে যান তাহলে একবারে হচ্ছে মাওয়া ঘাটে চলে যেতে পারবেন, আর ব্রিজে যেতে হবে না। আর ওই পার দিয়ে ওই দিক দিয়ে যাওয়া তো আসলে রাস্তা পার হইতে হয়, এই কারণে ওটা মনে হয় বন্ধ করে দিচ্ছে। আর আগে আমরা এই দিক দিয়ে ঢুকতাম, ঢুকে দেন আবার এই রাস্তায় আসতাম, এখন আগে থেকে এই রাস্তায় ঢুকায় দিতেছে। এটা ভালো ইনিশিয়েটিভ, মানে এটা লাইক দেওয়া যায়, এটা ভালো লাগছে, গুড।
আর মাওয়া যেতে হলে এই যে মোটরসাইকেল লেন লেখা এদিক দিয়ে ঢুকে যাবেন, মাওয়া না সরি ব্রিজে উঠতে হলে এদিক দিয়ে ঢুকে যাবেন, আর ব্রিজে যদি না উঠতে চান তাহলে আমার মতো এদিক দিয়ে চলে আসবেন। রাতের বেলা এই রাস্তাটা অনেক সুন্দর লাগে, টুকিটাকি কিছু লাইট জ্বলে। বৃষ্টির সময় গাড়িতে তো ভাই আরও জোশ লাগে। এর মধ্যে লাস্ট যখনই আসছিলাম রাতে আসছিলাম, অ্যান্ড লাস্টের বার আসছিলাম শিশির ভাইয়ের সাথে, শিশির দেব ওনার ল্যান্সারে, অ্যান্ড তখন এখানে বৃষ্টি পাইছিলাম ভাই, সেই লাগছিল। গাড়ি নিয়ে আসার জন্য মাওয়া সুন্দর, বাইক নিয়ে আসার জন্য তো আসলে এর চেয়ে ভালো কোনো অপশন আমার মনে হয় হইতেই পারে না, এত জোশ। অ্যান্ড এই রাস্তাটা কিন্তু টু ওয়ে, মানে যাওয়া আসা একটা দিয়েই। অ্যান্ড এই যে সিঙ্গেল দাগ দেওয়া না, এই দাগের মানে হচ্ছে ওই পারে যাওয়া যাবে না, কারণ মোড় তো, মোড়ে পার হওয়া নিষেধ দেয়। আর এই জায়গাটার মানে হচ্ছে কি দাগ দাগ দাগ, মানে ওই পারের রাস্তায় আপনি যাইতে পারবেন যদি এই পার থেকে আপনি ওভারটেক করতে চান, কিন্তু খেয়াল রাখতে হবে, নিজ দায়িত্বে যাইতে হবে যে ওই দিক থেকে কেউ যদি আসতে থাকে ওটা আপনার খেয়াল রাখতে হবে, তা নাহলে কিন্তু মুখোমুখি সংঘর্ষ। তবে একটা জিনিস কি, এই যে রাস্তাটা, এই রাস্তাটা মাওয়ার আগের ফিল দেয়। হ্যাঁ, এই যে স্পিড ব্রেকারটা পার হইলাম, এই স্পিড ব্রেকারটা বা এই রোডের যেই উইড যতটুকু চওড়া অ্যান্ড যেরকম বাঁক, এটা হলো ছোটোবেলায় যে মাওয়া আসতাম তখন মাওয়া রোডটা পুরাটাই এরকম ছিল, আরও চিপাও ছিল এর চেয়ে। অ্যান্ড একটু পরপর ধুম্মুস ধুম্মুস স্পিড ব্রেকার বড় বড়, ঠিক ওই ব্যাপারটাই রয়ে গেছে। দেখেন একটু আগে একটা পার হইলাম, এই যে আরেকটা, সারা মাওয়া রোডে এরকম স্পিড ব্রেকার ছিল। অ্যান্ড রাতে এই রোডগুলো অপোজিট সাইড থেকে গাড়ি আসলে অল্প একটু আলো দেখা যেত, মানে এই রোডটা এখনও রাতে আসলে সেই আগের মাওয়ার ফিলই দেয়। বাট এক্সপ্রেসওয়ে হওয়ার পর মাওয়ার সেই আগের ফিল পুরাই মুছে গেছে। এখানে এসে মানে কেন যেন ওই যে নস্টালজিয়া ওরকম হয়ে গেলাম পুরা, মনে হলো যে সেই আগের মাওয়াতে চলে আসছি। আজকে অনেক দিন পর আসলে দিনের বেলা মাওয়া আসছি, তো এই জন্য মানে একটু কীরকম পুরানো পুরানো অনেক স্মৃতি মনে পড়ে যেতেছে। আগেও এরকম বাইকিং গ্রুপও আসতাম, গাড়িতেও আসতাম, আজকেও এরকম আসছি, তো পুরানো জিনিসগুলো মনে পড়ে গেল। পুরানো জিনিস আমরা অলওয়েজ মিস করি। আচ্ছা, এগুলো নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। পুরানো জিনিস মিস করার কিছু নাই, এগুলা কোনো বড় ইস্যু না। চলেন চলেন। না না না, এখন খাবো না, সবাই আসলে রূপালী থেকে শুরু করে কুটুমবাড়ি অ্যান্ড সামনে আরো অনেকগুলা নিরালা আরো অনেক রেস্টুরেন্ট এখানে। এটার ব্যাপারটা হলো এখান থেকে শুরু করে এই জায়গাটা একটা পর্যটন এরিয়ার পুরা একটা ব্যাপার না, ভাইব আছে না একটা। এই জায়গাটা মোটামুটি এখনো পর্যন্ত কিছুটা জমজমাট আছে, কাস্টমারের চাপ অনেক কম। আগে অনেক কাস্টমার আসতো এখানে, অনেক লোকজন আসতো, রেস্টুরেন্টগুলো ভরপুর থাকতো। এখন রেস্টুরেন্টগুলো আছে বাট কাস্টমারের চাপ কমছে, বাট তারপরেও লাইট টাইট জ্বালায় ওই আগের ভাইবটা ওনারা দেওয়ার ট্রাই করে, কারণ হলিডেগুলোতে এখনো পর্যন্ত লোকজন আসে, এমনি দিনগুলোতে এরকম ফাঁকাই থাকে। হলিডেতে রাত পর্যন্ত সারা রাতে মোটামুটি জমজমাট একটা ব্যাপার স্যাপার চলে। এই জায়গাটা আসলে এখনো পর্যন্ত একটু উৎসব একটা ব্যাপার লাগে। আসলে মানব জীবন থেকে আমরা যারা শহরে থাকি উৎসব টুৎসব কেমন যেন নাই হয়ে গেছে। এখানে এই যে ভাইরা ডাকাডাকি করে, এই ব্যাপারগুলা মানে আছে, প্রাণ আছে এখনো। এখানে হচ্ছে ফেরিঘাট, বাম দিকে লঞ্চ এবং স্পিড বোট, ঘাট হলো বামে, আর সোজা গেলে ফেরিঘাট ছিল, বাট এখন তো আর ফেরি টেরি নাই। আর এই জায়গায় আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে হচ্ছে একটা অবৈধ টোলের ব্যাপার আছে। কই আমাদের বাকি মানুষজন? এই টোলটা থেকে আমরা এখনো পর্যন্ত মুক্তি পাই নাই। এত জায়গায় এত টোল নষ্ট হয়েছে, মানে বন্ধ হয়েছে। কত করে ভাইয়া? হ্যাঁ, ওদিকে আর কই যাম না, যাম তো রেস্টুরেন্টে। ওই বুদ্ধিমান লোক এই পর্যন্ত আসেই নাই। এই দিক দিয়ে ঘোরা যায়, পিছ দিয়ে ঘুরা যাই, আর ফ্রি এইটুক ঢুকুম কে? এখানে টোল নিয়ে আমার একটু কথা আছে আপনাদের সাথে। এখানে টোলের ব্যাপারটা বলি, এইখানে কোনো রকম কোনো সার্ভিস নাই, কিচ্ছু নাই, কোনো সিকিউরিটি বা অন্য কোনো কিছুই নাই, কিন্তু এইখানে একটা টোল কিন্তু নিতেছে। এ মামা উল্টা আবার এদিকে কই যায়? আমরা এদিকে ওয়েট করি আমাদের বাকিদের জন্য। আর যেটা আমি আপনাদেরকে বলতে চাইতেছিলাম, এখানে পুলিশ আর্মি সবকিছুই কিন্তু আসে, সবকিছুই এইখানেও বাংলাদেশের ভেতরেরই একটা জায়গা, এটা বাংলাদেশের বাইরের কোনো জায়গা না। এটা শিমুলিয়া নদী বন্দর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন অফিসের সামনে এরকম একটা টোল যে এইভাবে নিতেছে, এটা কতটুকু বৈধ? এটা কি আসলে বৈধতা আছে? যারা কর্তৃপক্ষ, যারা দায়িত্বে আছে, তারা তাদের আত্মীয় স্বজনরা তো এখানে বেড়াইতে আসে। আর আপনারা একটু এই জিনিসটা একটু আমলে নিয়েন, যে এখানে অযথাই 20টা টাকা করে একটা বাইক থেকে নিতেছে, পার ডে কতগুলা টাকা উঠতেছে, সেখানে ওনারা আসলে কি সার্ভিস দিতেছে? যে বাসগুলা এই লাইনে চলে ওনাদের সার্ভিস দেয়, ঠিক আছে, ওনাদের এখানে বাস রাখে, পার্কিং ওনাদের কাছ থেকে নিতে পারে, কিন্তু একটা মানুষ এখানে বাইক চালায় আসছে, একটা নদীর পার, এটা সরকারি, এটা সবার জন্য উন্মুক্ত, এখানে যে এই টোলটা নিতেছে, এই টোলটা আসলে কতটুকু কি ভূমিকা রাখে? যাক, এই
টোলের এই কথা আসলে এটা নিয়েই আজকের ভিডিওটা এখানে শেষ করব, কারণ এখান থেকে এখন বাকিরা আসবে, খাওয়া দাওয়া করবো, অ্যান্ড দেন আমরা বের হয়ে যাবো, কারণ আর আজকে অন্ধকার হয়ে গেছে, আর কিছু করার নাই, দেখার নাই, বোঝা মানে দেখানেরও নাই। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই। রাইট, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ আবার পরবর্তী ভিডিও নিয়ে আমরা না আসতেছি ফেরত, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং ইনশাআল্লাহ আমরা করতে থাকবো চিল, অ্যান্ড জানাবো কে কোন জায়গা থেকে ভিডিও দেখছি। Chill Pro. Check the mic and make sure it sound right, boys.